আসলে খুব পরে যারা আসবে তারাও এটা সুযোগ পাবে, কারণ এটা শেয়ারিং এর একটা ফাইল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ইকোনমিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন। এখানে আসলে কয়েকটা লেসন আছে। এখানে আমি ঠিক এই কাগজটা দিয়ে দিতে চাচ্ছি। এখান থেকে কিছু কিছু জিনিস আছে যে আপনারা যদি মনে করেন যে অন্য বই থেকে পড়াচ্ছে এটার থেকে আপনার ইজি হয়, তাহলে আপনি এখানেও কিছু কিছু চ্যাপ্টার আছে, লেসন নোট আছে, ওইটা না পড়ে এখান থেকে পড়তে পারবেন। যেমন এখানে ইকোনমিস্টের রেসপন্সিবিলিটি এবং বাংলাদেশে কাজের সুযোগ কতটুকু আছে এই জিনিসগুলি বলে দেওয়া আছে। মার্কেট স্ট্রাকচার নিয়েও কথাবার্তা আছে। সুতরাং এটা একটু দেখতে হবে। এটা না দেখে এখন আমি এই সরাসরি করতে চাচ্ছি না, ওয়ান বাই ওয়ান আমি আলোচনা করতে চাচ্ছি না। এটা দিয়ে দিতে চাচ্ছি যে আপনারা এখান থেকে আপনাদের যেটুকু দরকার এটুকু আপনারা কাজে লাগাবেন। যেমন এখানে একটা আছে 3.5 চ্যাপ্টার 3 লেসন 3 স্কোপ অফ ম্যানেজমেন্ট, ম্যানেজারিয়াল অর বিজনেস ইকোনমিক্স। হ্যাঁ, এটার স্কোপটা কি, আবার এরপরে দেখা যায় যে ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ অ্যাপ্লাইড ম্যানেজারিয়াল ইকোনমিক্স। হ্যাঁ, এগুলি কিন্তু দরকারি, এগুলি দরকার হয় পরীক্ষার জন্য। এরপরে এখানে যেমন 4.4 আছে রুল অফ, যেটা রুল অফ ম্যানেজারিয়াল ইকোনমিক্স এন্ড রেসপন্সিবিলিটি অফ বিজনেস ইকোনমিক্স। এগুলি কিন্তু পরীক্ষার জন্য প্রথম দিকে থাকে। তো এই এটা অনেক বড় ফাইল, বাট এটা যেহেতু সফট কপি আকারে দেওয়া হবে, এখানে মার্কেটেরও কথা আছে, এখানে অন্যান্য ডিমান্ড এর অ্যানালাইসিসেরও কথা আছে। যারা ভালো মনে করেন যে এখান থেকে পড়লে আপনি ভালো লাগছে অন্য বইয়ের তুলনায়, এটা অল্টারনেটিভ হিসাবে আমি দিয়ে দিলাম। এটা আজকে আমি দিদারুলের ইয়েতে দিয়ে দেব। ঠিক আছে? জি স্যার। আর আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মূলত আমরা বাংলাদেশের ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে আমাদের সিলেবাসও আছে, এটা পলিসি এবং এটার প্রসিডিউর গুলি কি কি এবং এটা ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি কিরকম, দুটো বিষয়, ইম্পোর্টস ইন বাংলাদেশ, এক্সপোর্ট ফ্রম বাংলাদেশ। এখন এখানে মূলত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন থাকে সেই আঙ্গিকে স্লাইডগুলি সাজানো হচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশি ট্রেডাররা ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে কি ধরনের ব্যারিয়ার গুলি ফেস করে। আমাদের এর জন্য ইম্পোর্ট পলিসি বা এক্সপোর্ট পলিসিতে কিছু বিষয় আছে, সেগুলি আমরা পরে আসছি। মূলত যে ব্যারিয়ার গুলি তারা ফেস করে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে বা ফরেন ট্রেডের ক্ষেত্রে বা এক্সপোর্টের ক্ষেত্রে, এটা হলো নন ট্যারিফ ব্যারিয়ার, এটাকে নন ট্যারিফ ইন্টারনাল ব্যারিয়ার্স বলে কেউ কেউ, বা সরাসরি এনটিবি বলে, নন ট্যারিফ ব্যারিয়ার্স। এখন নন ট্যারিফ ব্যারিয়ারটা কি, অর্থাৎ এটা হলো ট্যারিফ মানে হচ্ছে তো ভ্যাট, ট্যাক্স, এক্সাইজ ডিউটি, এরকম অর্থের অঙ্কে যেগুলি, এগুলি ছাড়া কিন্তু কিছু আইন কানুন আছে। এখানে নন ট্যারিফ শব্দটার অর্থ হলো কিছু আইন কানুন, নিয়ম, বিধিবিধান আছে, সেগুলি আসলে জানা। যেমন এক এক দেশের কালচার একরকম, এক এক দেশের ফাইল নিষ্পত্তির ধরন একরকম, ব্যাংকিং এর ক্লিয়ারেন্স একরকম। তো সেই জন্য এখানে নন ট্যারিফ ব্যারিয়ার গুলি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, মানে যেটা কর বহির্ভূত, সোজা বাংলায় কর বহির্ভূত প্রতিবন্ধকতা, কর বহির্ভূত প্রতিবন্ধকতা। এত আওয়াজ হচ্ছে কেন বুঝলাম। ওনাকে মিউট করে দেন স্যার, উনি মনে হয় বাইরে আছেন।
মিউট করতে হবে, আমার তো এছাড়া তার পথ নাই। অল মিউট জানি কোথায় আছে। স্যার অলরেডি মিউট, সমস্যা নেই স্যার। হ্যাঁ, অলরেডি উনি নিজেকে মিউট করে নিয়েছেন। আচ্ছা ঠিক আছে। এখন নন ট্যারিফ হলো আর কি আইন কানুন সংক্রান্ত, বিধিবিধান সংক্রান্ত বা নলেজ বেস। এখন প্রথমে বলা হচ্ছে ল্যাক অফ নলেজ এন্ড ইনফরমেশন অ্যাবাউট মার্কেট। আমাদের এটা একটা ব্যারিয়ার। আমাদের রপ্তানিকারকরা অনেক সময় জানে না যে কোন দেশে কোন জিনিসটা কোন কাস্টমার কিভাবে পছন্দ করে, কিভাবে সেখানে আমার পাঠাইতে হবে, কোন পথে পাঠানোটা আমার জন্য লাভজনক হবে, এবং আমি সেখান থেকে কি কি ইনফরমেশন কালেকশন করলে আমি আমার প্রোডাক্টটা বা সার্ভিসটা আমি সেখানে করতে পারবো। এটা যে কোনো পণ্যের ক্ষেত্রে বা সার্ভিসের ক্ষেত্রে। তারপরে বলা হচ্ছে এক্সেসিভ রেট ট্যাপ। যদি কোনো দেশে খুব মানে আমলাতান্ত্রিক জটিলতার মতো করে যদি তারা খুব মানে ডেভিয়েট করতে চায় না কোনো কিছু, একেবারে কাগজে যা লেখা আছে কালো অক্ষরে ঠিক হুবহু তা অনুসরণ করতে চায়, সেক্ষেত্রে সেগুলি জানতে হবে। ইনএডুকেট ফাইন্যান্সিং, এইটা অনেক সময় ইনএডুকেট ফাইন্যান্সিং বলতে এটা মিন করা হচ্ছে এখানে ট্যারিফের সাথে না। এটা ইনএডুকেট ফাইন্যান্সিং বলতে আসলে আমাদের যথেষ্ট পরিমাণ আর্থিক সামর্থ্য থাকে না। আমরা যে ব্যবসার জন্য ফাইন্যান্সিং করি আমাদের আর্থিক সামর্থ্য থাকে না বিধায় অনেক সময় আমরা গ্যারান্টি আকারে যে ডকুমেন্ট শো করার কথা বিদেশি আমদানিকারক বা রপ্তানিকারক হিসাবে, সেই ক্ষেত্রে আমরা এটাও আমাদের একটা সমস্যা। তারপরে হচ্ছে পুয়ার ইনফ্রাস্ট্রাকচার। এটা আসলে মিন করে যে একটি দেশ থেকে অন্য দেশে পণ্য যাবে, ওই দেশের কিন্তু বিবেচ্য বিষয় হলো যে দেশ থেকে মালটা আসবে তাদের এখানে যে পোর্টের যে সমস্ত ফ্যাসিলিটিস গুলি আছে, অর্থাৎ এই ফ্যাসিলিটিস গুলি আসলে ভালো কিনা। আমার দেশ থেকে যেরকম রেটটা অর্থাৎ আমলাতান্ত্রিক জটিলতার পেছে পুরো 10 দিন 15 দিন ডিলে হয়ে যায়, এই জিনিসগুলিও তারা অবজার্ভ করে। আবার ওইটাও অবজার্ভ করে যে ওই দেশে আসলে এই যে পণ্যগুলি জাহাজীকরণ করা হয় অর্থাৎ লোডিং আনলোডিং করা হয় সেটা কিরকম, সেই জিনিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ হলো আমি যদি আনলোড করতে জাহাজ মানে বহিঃসমুদ্রে বড় জাহাজটা থাকে আর ছোট ছোট লাইটারেজ দিয়ে আমরা সেগুলিকে কিন্তু নিয়ে আসি, আইনে আমরা বাড়তি করে সেখান থেকে আমাদের এই পণ্যগুলি আনলোড করে এগুলি কাভার ভ্যান অথবা ট্রাক দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। অথবা আমরা পাঠানোর সময় তাই করি, পাঠানোর সময় কিন্তু সেরকম আমাদেরকে এই শিপমেন্ট করতে হয়। তো এইগুলি কিন্তু তারাও দেখে। আবার আমাদের এখানে যদি তারা পাঠায় তাহলে সেটাও দেখে যে তুমি কত তাড়াতাড়ি বা আমরা কত তাড়াতাড়ি এইগুলি আনলোড করতে পারছি উইদাউট এ মানুষ। কারণ এখানে বিভিন্ন কন্ডিশনে কিন্তু ইম্পোর্ট এবং এক্সপোর্ট হয়, যে আমরা জানি ফ্রি অন বোর্ড, তারপরে এরকম অনেকগুলি ক্লজ থাকে। তো পুয়ার ইনফ্রাস্ট্রাকচার হলে কিন্তু তারাও করতে চায় না, আমরাও করতে চাই না। এইটা ডেভেলপ করার দরকার। এটা আমরা ইতিমধ্যে আমাদের দেশে অনেকটা, আমরা এখন পায়রা সমুদ্র বন্দর করছি, আমরা তারপরে মহেশখালী করছি, আমরা চট্টগ্রামে ইয়ে বহি নোঙ্গরের ব্যবস্থা করেছি। এগুলি আমাদের আস্তে আস্তে ডেভেলপ করছে এবং বিশাল আনোয়ারাতে আমরা ওখানে আরেকটা ল্যান্ডিং গ্রাউন্ড আমরা তৈরি করতেছি। সো দিজ আর অ্যাকচুয়ালি স্টিল ইন প্রসেস। এখন পর্যন্ত আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা বুঝতে পারিনি। তারপরে হচ্ছে পুয়ার কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড। এটা কি জিনিস? এটা হলো যে সমস্ত জিনিসপত্র আমরা পাঠাই, যে সমস্ত সার্ভিস আমরা দিই, এটা অনেক সময় দেখা যায় যে তাদের যে দেশের জন্য যে স্ট্যান্ডার্ড, এখন বাংলাদেশে যে জামা কাপড় আমরা গায়ে দিই বিদেশিরা কিন্তু ওই জামা কাপড় পরতে চায় না। তারা মনে করে যে আমার দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী তুমি আমাকে সেই পরিমাণ কটন থেকে তুমি ফেব্রিক্স তৈরি করে আমাকে তুমি অ্যাক্সেসরিজ মানে শার্ট বা জামা যেটাই বলো, প্যান্ট যেটাই হোক অথবা অন্য কোনো জিনিস হোক, যেটাই হোক না কেন সেটা ইয়ে করে। তো যেটা আমরা জানি যে এক্সক্লুসিভ ইপিজেড জোন, যেটা এক্সক্লুসিভ প্রসেসিং এক্সপোর্ট প্রসেসিং জোনে, ওই প্রসেসিং জোন আমরা কিছু কিছু জিনিস তারা এই জন্য এখানে আইসা তৈরি করে তারা দেশে নিয়ে যায়। হ্যাঁ, তারা এই দেশে এসে বিনিয়োগ করে এখান থেকে জিনিস তৈরি করে তার দেশে নিয়ে যায়।
তো সেটার সংখ্যাও কিন্তু খুব কম এখন। এই yes, স্যার এসএসসি ব্রেড ট্যাপটা একটু হ্যাঁ এসএসসি ব্রেড ট্যাপটা একটু মিস করছি স্যার। এসএসসি ব্রেড ট্যাপ 2 নাম্বার। 2 নাম্বারটা না, এক্সেসিভ রেড ট্যাপ হলো যে আমরা ওই যে অতিরিক্ত আমলাতান্ত্রিকতা যেটা আমরা বলি, যে আমরা বলি যে এই ডকুমেন্ট দাও ওই ডকুমেন্ট দাও। অন্য দেশও চাইতে পারে, আমার দেশও চাইতে পারে, আমার দেশও অনেক সময় এই জিনিসগুলি বলে যে তুমি যে ওই দেশে রপ্তানি করবা ওই দেশের রপ্তানি কারককে এই ডকুমেন্টস দিতে হবে। তো এইগুলির জন্য অনেকে আবার মুখ ফিরিয়ে নেয় যে আরে আমি ওখান থেকে মাল আনবো, আমি টাকা দেব, আমাকে সহজীকরণ করে দিতে হবে, আমাকে এই ডিফিকাল্ট সিস্টেমের মধ্যে ফেলে দিলে আমার কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, মানে অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা। আচ্ছা, এরপরে হলো ব্যারিয়ার, যেটা আমরা নন ট্যারিফ ব্যারিয়ার আরো আছে। এটা হলো আগেটা ছিল নন ট্যারিফ ইন্টারনাল ব্যারিয়ার, আর এটা হচ্ছে নন ট্যারিফ এক্সটার্নাল ব্যারিয়ার। এটা হলো আমার দেশের ভিতরে, এই যে এই 6টার কথা বললাম, 5টার কথা বললাম, এটা আমার দেশের ভিতরে। আর এটা হলো দেশের বাহিরে। দেশের বাহিরে হলো যেমন ট্রেডিশনাল ট্যারিফ ব্যারিয়ার্স। এই ট্রেডিশনাল ট্যারিফ ব্যারিয়ার্স মানে আগে থেকে চলে আসতেছে, আমরা কোনো বিজনেস বার্গেনিং অন্য দেশের সাথে কমার্শিয়াল কাউন্সিলররা ওই দেশে বার্গেনিং করে না, যার কারণে আমার দেশের ট্রেডাররা কিন্তু ওন মোশনে বা নিজের গতিতে কিন্তু অনেক সময় সমাধান করতে পারে না, কারণ যেখানে স্টেট টু স্টেট বা কান্ট্রি টু কান্ট্রি বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইন্টারভেনশন দরকার, সেখানে এরকম সমস্যা হয়। তারপর হচ্ছে লস অফ প্রেফারেন্স মার্জিন। এখানে অনেক সময় দেখা যায় যে আমি যেই মার্জিন প্রেফারেন্স বলতে এখানে মূলত সুবিধাটা যেটা পাবো, এখানে প্রেফারেন্স বলতে সুবিধা, হ্যাঁ, যে প্রান্তিক সুবিধা, প্রান্তিক পর্যায়ে আমি যে সুবিধাগুলি পাবো বা আমার যেই মানে মিনিমাম যেই পরিমাণ আমি সেই সুবিধা পাবো, বা একদম একটা বটম লাইন আছে যেটাকে বলা হয় যে আমি এই সুবিধার একটা স্তর আছে, এই স্তরটা হচ্ছে বটম লাইন থেকে অ্যাটলিস্ট কম নয়। এইটা যদি কোনো সময় লস অফ প্রেফারেন্স মার্জিন হয় তাহলেও কিন্তু এটা এক্সটার্নাল একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। তারপর হচ্ছে নন ট্যারিফ ব্যারিয়ার্স। নন ট্যারিফ ব্যারিয়ার্স এর মধ্যে এখানে আছে ব্যারিয়ার্স দ্যাট রেস্ট্রিক্ট ইম্পোর্টস বাট আর নট ইন দ্য ইউজুয়াল ফর্ম অফ এ ট্যারিফ। এটা আসলে নন ট্যারিফ ব্যারিয়ারের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, যে কখনো কখনো এটাও কিন্তু ইউজুয়াল। এখন এই যে টাইপস অফ অ্যান্টিভিস নন ট্যারিফ ব্যারিয়ার্স কথা যেগুলি বললাম, যেমন ইম্পোর্ট ব্যান করে দেয়, এটা সরকারও করে দিতে পারে, অথবা আমরা যারা ইম্পোর্ট করি ইম্পোর্টাররা নিজেরাও অনেক সময় সে ইম্পোর্ট করলো না, গভর্নমেন্টও তাকে বাধ্য করতে পারে না। তারপরে হলো অনেক সময় কোটা আরোপ করে দেয় প্রোডাক্ট, যে তুমি এত টনের বেশি বা এত পরিমাণের বেশি তুমি বিদেশে রপ্তানি করতে পারবে না, বা এত বিদেশিরা বলে দেয় এর চেয়ে বেশি প্রোডাক্ট তোমাকে দেওয়া যাবে না। তারপরে রুল অফ অরিজিন, অর্থাৎ এখানে কোন ধরনের আইন কানুনগুলি কোন দেশ ওন করে, সেই আইন কানুনগুলি ওই ওনারশিপের অনুযায়ী কারা কিভাবে প্রয়োগ করে। তারপর হচ্ছে কোয়ালিটি কন্ডিশন, এটা তো বলেছি এর আগে। স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি কন্ডিশন, অর্থাৎ এখানে সোজা বাংলায় যে জীবাণুমুক্ত এবং জীবাণুযুক্ত, এই যে এই জায়গাটায় অনেক সময় বিদেশিরা চেষ্টা করতে চায় যে স্বাস্থ্যসম্মত জিনিস আমার দেশে আসতে হবে, পরিবেশগতভাবে দূষিত হয়ে সে পণ্য যাতে আমার দেশে না আসে। তারপর হচ্ছে প্যাকেজিং কন্ডিশনস, এখানে অনেক সময়, এটা তো আমরা সবাই জানি, প্যাকেজিংটা হচ্ছে আসলে মোড়কীকরণ, যেটা সেটা হলো যে যাতে ট্রানজিটে এটা ড্যামেজ না হয়, লস, তখন একটা ক্লজ থাকে
সেই লসটা যদি এক্সপোর্ট কান্ট্রি যদি বহন না করে বা ইম্পোর্ট কান্ট্রি যদি বহন করে, সেক্ষেত্রে প্যাকেজিং এর একটা কন্ডিশনস থাকে, সেই কন্ডিশনস গুলি ফুলফিল করতে হয়। টেস্টিং অ্যান্ড লেভেলিং কন্ডিশন, এখানে টেস্টিংটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। যেমন আমি বলি আমেরিকা বাংলাদেশ থেকে ওষুধ নেয় এবং কানাডাও নেয়। তারা ওষুধ যেই সমস্ত ব্র্যান্ডের ওষুধ নেয় এবং যে আইটেম গুলি নেয়, তারা তাদের লোক পাঠায় দেয়, পাঠায় দিয়ে স্কোয়ারে বা বিক্সিমপুতে আমি দেখেছি যে তারা ওখানে একেবারে আইটেমের কাঁচামালের পণ্য থেকে শুরু করে তারা একদম ফাইনাল গুডস পর্যন্ত প্রত্যেকটা স্টেজে তারা কিন্তু এখানে তাদের লোক দিয়ে অবজার্ভ করে এবং টেস্ট করে। প্রত্যেকটা স্টেজে টেস্ট করে তারা দেখে যে ওইটা সঠিকভাবে, সঠিক পরিমাণে, সঠিক মাত্রায় ওই ওষুধটা তৈরি হয়েছে কিনা, এবং সে ওষুধটার যে কম্পোজিশনটা, সেই কম্পোজিশনটা তারা সবকিছু দেখে কনফার্ম করার পরে তারা একটা সার্টিফিকেট দেয়, যেটাকে আমরা বলি লিড সার্টিফাইড কোম্পানি। অর্থাৎ ওষুধের ক্ষেত্রে বা স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে লিড সার্টিফাইড কোম্পানি বলি আমরা। আরো অনেক ধরনের সার্টিফিকেশন আছে। তো লিড সার্টিফাইড হয়, যেটা FDA কর্তৃক আসলে এদেরকে নিযুক্ত করা হয়। আমেরিকার ওষুধের অনুমোদনকারী কর্তৃপক্ষ হচ্ছে ফেডারেল ডিপার্টমেন্ট অফ কি বলে, ফেডারেল ড্রাগ অথরিটি, ড্রাগ অথরিটি, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, না ড্রাগ অথরিটি না, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, তো তাদের পক্ষ থেকে এই লোকগুলিকে পাঠানো হয়। চিন্তা করে দেখো, তারা স্টেট কিন্তু সেই প্রাইভেট সেক্টর নেয়, তারপরেও তারা কিন্তু FDA কে পাঠায় এবং লিড সার্টিফিকেট দেওয়ার পরে সেই লিড সার্টিফাইড কোম্পানি হচ্ছে, এটা আসলে একটা প্রাইভেট কোম্পানি, বাট দে হ্যাভ টু কমপ্লাই দ্য গভর্নমেন্ট অর্ডার অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনস ইম্পোজড বাই দ্য গভর্নমেন্ট। আমাদের দেশে এরকম তো শুধুমাত্র ওই যে আমাদের শুধু একটাই আছে, ড্রাগ অথরিটি, বাংলাদেশ ড্রাগ অথরিটি, এরাই হলো সবকিছু। এখানে কোনো সাইন্টিফিক আসলে অন্য কিছু আর কেউ করে কিনা আমার জানা নাই, কারণ এখানে কোনো BSTI অথবা অন্য কোনো অথরিটি নাই। তারপরে হচ্ছে প্রোডাক্ট স্ট্যান্ডার্ড, কমপ্লেক্স রেগুলেটরি এনভায়রনমেন্ট, এগুলি হাইলাইট করার কিছু নাই, এগুলি আমরা বুঝতে পারি। ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ অ্যান এক্সপোর্ট কান্ট্রি বাই দ্য ইম্পোর্টিং কান্ট্রি, এটাও অনেক সময় তারা ঠিক করে দেয় যে তুমি এলিজিবল কিনা, তোমার সমস্ত ডকুমেন্টস, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার ডলার অ্যাকাউন্ট, তোমার গ্যারান্টি, তোমার প্রোডাক্ট কোয়ালিটি, অনেক সময় এগুলি তারা এই এলিজিবিলিটি ডিটারমিনেশন করে দেয়। যেটা বললাম কিছুক্ষণ আগে, যে যে কয়টা প্রোডাক্ট নেবে এই প্রোডাক্ট গুলিকে আলাদা করে নিয়ে এগুলিকে এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে নিয়ে নেয়। তো এগুলিও কিন্তু নন ট্যারিফ ব্যারিয়ারের মধ্যে, মানে আইন কানুন বিধিবিধানের মধ্যে পড়ে। এডিশনাল ট্রেড ডকুমেন্টস লাইক সার্টিফিকেট অফ অরিজিন, যে তুমি আসলে যে কাপড়টা তুমি বাংলাদেশে বানাইছো নাকি চায়না থেকে আনছো না অন্য দেশ থেকে আনছো, কোন দেশের অরিজিনের ফেব্রিক্স নিয়ে আইসা তুমি এটা দিয়া আমাকে জামা কাপড় বানাইয়া দিলা, এইটা আমাকে বলতে হবে এবং এই সার্টিফিকেটটাও দিতে হবে সাথে। হ্যাঁ, তারপরে হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ রেগুলেশন, অর্থাৎ তুমি শুধু আমাকে এই তোমার দেশ থেকে দিবা এটা বললে হবে না, কিন্তু আমি যেহেতু তোমার সাথে একটা চুক্তি করছি, ভবিষ্যতে যে সমস্ত কর্মী বা শ্রমিক আছে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তুমি আসলে কোনো ব্যবস্থা নিচ্ছ কিনা। যেমন ইউরোপিয়ান ইউনিয়ন রানা প্লাজা ঘটনার পরে বেশ কয়েক বিলিয়ন টাকা ডলার আমাদেরকে দিয়েছিল যে শ্রমিকদের কল্যাণের জন্য, এবং এখনো অ্যাকর্ড অ্যালায়েন্স, দুটা বড় প্রতিষ্ঠান ইউরোপিয়ান এবং আমেরিকান বায়ারদের পক্ষ থেকে তারা আমাদের দেশে খবরদারি করে, এবং বেটার ওয়ার্ক বাংলাদেশ আছে, তারাও কাজ করে। তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলি তারা নিয়োগ করে রাখছে যে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ইস্যুটা দেখার জন্য, যে আমাদের এখানে কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর আছে, আমাদের এখানে বয়লার আছে, আমাদের এখানে অন্যান্য ফায়ার ডিপার্টমেন্ট আছে। তো এদেরকে এখানে খুব স্ট্রংলি ঠিক মতো কাজ করে কিনা এটাও তারা অবজার্ভ করে। তো এটা আমাদেরকেও করতে হয়, তারাও করে। এখন
এরপরে আছে এমপ্লয়মেন্ট ল, ইম্পোর্ট লাইসেন্স, এগুলি অনেকগুলি বিষয় আছে, এগুলি সবই আমাদের এই পলিসির মধ্যে থাকে, মানে ইম্পোর্ট এক্সপোর্ট পলিসির মধ্যে এই জিনিসগুলি কিন্তু স্টেট করা থাকে। হ্যাঁ, আমরা আগে কিছু দেখেছি, আরো কিছু আছে ইম্পোর্ট লাইসেন্স। এটা তো আসলে একটা মানে পাসপোর্টের মতো, ইম্পোর্ট লাইসেন্স তো লাগেই। স্টেট সাবসিডিজ, প্রকিউরমেন্ট, ট্রেডিং, স্টেট ওনারশিপ, অ্যান্টি ডাম্পিং অ্যান্ড সেফগার্ড মেজার্স। অ্যান্টি ডাম্পিং, এবং কোন দেশ দেখা গেল যে সেই দেশের পণ্য আমার দেশে আসলো, আমরা অ্যান্টি ডাম্পিং মেজার তারা দিচ্ছি কিনা, নাকি তারা ডাম্পিং করছে। ডাম্পিং মানে হচ্ছে তারা তাদের দেশের যে সমস্ত জিনিসপত্র আমাদের দেশে পাঠাচ্ছে, সেটার গুণগত মান, সেটার পরিবেশ দূষণ এবং সেটার সাথে যে সমস্ত অ্যাসোসিয়েটেড হ্যাজার্ডস আছে, সেই হ্যাজার্ডস গুলি থেকে আমরা সুরক্ষা কবচ বা সেফগার্ড মেজার্স নিয়ে আমরা সেটা করছি কিনা, এই জিনিসগুলি খেয়াল করা। টক্সিক কোনো জিনিস যাতে না যায়, কোনো জীবাণুযুক্ত জিনিস যাতে না যায়। তারপরে এক্সপোর্ট সাবসিডিজ, এটা অনেক সময় কেউ কনসিডার করে, কেউ করে না। এটা আমাদের নিজেদের দেশের জন্য অবশ্য আমরা করে থাকি। আমাদের কিছু হইলেই গার্মেন্টস ওনারা বলে যে আমরা দেশের 80% ফরেন কারেন্সি আইনা দিই, সুতরাং আমাদেরকে জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন বেশি, সুতরাং আমাদেরকে এই কোভিড এর সময় সাবসিডি দিতে হবে বা গ্যাস ইনসেন্টিভ দিতে হবে। এই সমস্ত জিনিসগুলি অনেক সময় সরকারকে তৈরি করতে হয় পলিসির মাধ্যমে। ফিক্সেশন অফ মিনিমাম ইম্পোর্ট প্রাইস, এখন ইম্পোর্ট করার সময় একটা প্রাইস নির্ধারণ করা হয়। এটা করা হয় দুইটা কারণে। একটা হলো এটার উপরে অ্যাডভোলারাম ডিউটি, যেটা আমরা বলি যে আমার দেশে ঢুকলে অনেক সময় আন্ডার ইনভয়েসিং করে একটা কথা আছে না, যে এটা 10 টাকার মাল আমি 8 টাকায় করলাম, এটা যাতে করতে না পারে সেই জন্য বলা হয় যে তুমি 8 টাকায় আনো আর 10 টাকায় আনো, এটার দাম কিন্তু সরকার ফিক্স করেছে 10 টাকা, সুতরাং তুমি 8 টাকা যদি ডকুমেন্টস দেখাও 8 টাকা, তারপরেও 10 টাকাই কিন্তু এইটাকে ধরে এটার উপরে ডিউটি আরোপ করা হবে। এটাকে অ্যাডভোলারাম ডিউটি বলা হয়। এই ডিউটিটা আসলে কেউ যদি ওই যে ফ্ল্যাট কিনে না দেশের ভিতরে, যে বলে যে আমি 12,000 টাকা থেকে 8,000 টাকা স্কোয়ার ফিট দিয়ে, কিন্তু এখন গভর্নমেন্ট কিন্তু ফিক্স করে দিয়েছে এটা অমুক জায়গায় হলে, রাস্তার পাশে হলে এরকম, ভিতরে হলে এরকম, গলিতে হলে এরকম, তারপর বনানীতে হলে এরকম, গোলশান হলে এরকম, হাতিরপুল হলে বা স্কার্টন হলে এরকম স্ট্যান্ডার্ড করে দিয়েছে যে এতে কম দেখানো যাবে না। যদি কেউ কম দেখায় রেজিস্ট্রেশন ফি দেওয়ার সময় কিন্তু তাকে ওই যেটা স্ট্যান্ডার্ড ওটা ধরে দিতে হবে। সে 5 টাকা দিয়ে কিনুক, বিনা পয়সা কিনুক, কিন্তু রেজিস্ট্রেশন ফি অনুযায়ী স্ট্যান্ডার্ড ভ্যালু অনুযায়ী রেজিস্ট্রেশন ফিস নির্ধারণ করা হয়। এই ক্ষেত্রে তাই। তারপরে প্রোডাক্টের ক্লাসিফিকেশন, এখানে কিন্তু প্রোডাক্ট ক্লাসিফিকেশন বলতে বোঝানো হয় যে এখানে গ্রেডিং না, কিন্তু ক্লাসিফিকেশনটা হলো যে প্রোডাক্টটা একটা কোড থাকে, এখানে এসএস কোড থাকে, হারমোনাইজ কোড থাকে, যেটা দিয়ে মানে ঠিক করা হয় যে এটা এই ধরনের পণ্যের জন্য এই কোড ইউজ হবে এবং এই কোডের এগেনস্টে এই পরিমাণে মিনিমাম প্রাইস নির্ধারিত হবে এবং এটা সেইভাবে এটা এক দেশ থেকে আরেক দেশে মুভ করবে এবং ডাব্লিউটিও এই এইচএস কোডটা ঠিক করে দিবে। তারপরে কোটা শেয়ার, সেটা তো কোটার তো কথা তো আমরা জানি যে কোটা আসলে যারা বায়ার তাদের উপরে নির্ভর করে। এরপর হচ্ছে ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল, এটাও কিন্তু সরকারকে অনেক সময় এটা করতে হয় যে এক্সপোর্ট কস্টটা যাতে আমাদের ফেভারে থাকে, মানে এক্সপোর্ট করলে যাতে আমি আমার ডলার প্রাইস বেশি পাই, আর ইম্পোর্ট করলে যাতে আমার ডলার প্রাইসটা কম হয়। কারণ ইম্পোর্ট করলে তো আমার টাকা বেশি যদি দিতে হয়, ডলারের প্রাইস যদি বেশি থাকে তাহলে আমার জন্য লস, মানে যেই ব্যবসা করে তার জন্য লস, কারণ বেশি টাকা দিয়ে তাকে ডলার কিনতে হয়, এতে করে তার লাভ কম হয় এবং কোনো কোনো সময় ক্ষতির সম্ভাবনা থাকে। তো এই জন্য এক্সচেঞ্জ কন্ট্রোল, ফরেন এক্সচেঞ্জটাও অনেক সময় কন্ট্রোলের মেকানিজমটা কিরকম সরকারের, এটা যাতে অবাধ মানে ফ্লাকচুয়েট খুব বেশি না করে, সেটাকে সরকার ইন্টারনাল রিজার্ভ এবং বিভিন্ন মনিটরি মেজার্স দিয়ে এটাকে কন্ট্রোল করতে দিতে হয়। তারপর হচ্ছে ইনএডুকেট ইনফ্রাস্ট্রাকচার, এটা তো বলা হচ্ছে
ওভারভ্যালুড কারেন্সি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, এটি অবশ্যই যে তৈরি করে তার প্যাটেন্ট রাইটস বা কপিরাইট সেটা থাকতে হবে। তারপর হলো সিজনাল ইম্পোর্ট রিজিয়ন, কোন কোন এলাকা থেকে আমরা কোন সিজনে, যেমন আমরা কিন্তু সব সময় সব জায়গা থেকে ইম্পোর্টও করতে পারি না, আবার আমাদের দেশ থেকেও কিন্তু এক্সপোর্ট অনেক সময় করতে পারি না। আমরা নর্মালি পেঁয়াজের মৌসুমে কিন্তু আমরা ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসি। তো আমাদেরও সুগারও কিন্তু সেরকম আমরা ব্রাজিল থেকে বা আর্জেন্টিনা থেকে যখন আনি তখন তাদের সুগার হারভেস্টিং পিরিয়ডে কিন্তু দাম কম থাকে, সেই সময় আমরা সেগুলি আনতে হয়। এই জিনিসগুলিও কিন্তু খেয়াল রাখতে হয়, বা এই সময়টাকেও আমাদেরকে বিবেচনায় নিতে হয়। তারপরে করাপশন ইন্ডেক্সটাও একটা ব্যাপার থাকে, যে করাপ্ট এবং ল্যাংদি কাস্টম প্রসিডিউর যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা ইম্পোর্ট এবং এক্সপোর্ট আর উভয়ই কিন্তু এটাকে ইয়ে করে, এটা এগুলি কমায় নিবে। এইটা আসলে অ্যাজ এ হোল নন ট্যারিফ ব্যারিয়ারটা কিন্তু আমরা বলি যে ডুইং বিজনেস ইন্ডেক্স, বিজনেস ইন্ডেক্স বলি আমরা, যে বিজনেস ইন্ডেক্সটা বাংলাদেশের কি অবস্থা, মানে এটার ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড আছে যে পয়েন্ট এত এত হলে এরকম হবে, মানে কোন দেশের অবস্থা কিরকম, বিভিন্ন ভাবে এটা ইন্টারন্যাশনাল রেটিং কোম্পানিগুলি এগুলি রেটিং করে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি এরকম প্রসিডিউর ল্যাংদি হয় তাহলে এখানে লিড টাইম বা ওই যে যেটাকে বলা হয় ক্লিয়ারিং টাইম, এই সমস্ত টাইমগুলি যদি বেশি থাকে তাহলে ওখানে আমাদের ইন্ডেক্সটার ইয়েটা নিচের দিকে চলে যায়। তো আমাদের নিচের দিকে চলে গেলে সঙ্গত কারণে আমাদের দেশের থেকে বায়াররা অন্য দেশের দিকে চলে যেতে পারে, ইভেন কস্ট বেশি হইল। তারপরে ব্রাইবারি করাপশন, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, যে এগুলিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন ইম্পোর্ট প্রসিডিউরটা কি? ইম্পোর্ট প্রসিডিউরটা হচ্ছে এখানে আসলে এটা একটু বর্ণনা আকারে লেখা হয়েছে যে মিনিস্ট্রি অফ কমার্স এখানে এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাক্ট 1950, যেটা পরবর্তীতে কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, বাট এটার নামটা কিন্তু ওই 1950 হয়ে গেছে। তো এখানে বলা হচ্ছে যে ইম্পোর্ট এক্সপোর্ট এবং ইন্ডিয়ানটার যারা থাকে, অর্থাৎ এজেন্ট যেটা থাকে, ওই যে ইম্পোর্ট এক্সপোর্ট এজেন্ট অথরিটি যারা থাকে, এই আইনগুলি তাদের উপরে প্রযোজ্য হয়, এবং সেই ক্ষেত্রে বলা হয় যে অথরাইজড ডিলার যারা থাকে তারাই কিন্তু রেজিস্টার্ড এই ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলি তারা পোর্ট থেকে তারা কমপ্লিট করে এবং রেজিস্ট্রেশনের কাজগুলি কমপ্লিট করে। এবং ইম্পোর্ট শ্যাল বি অ্যালাউড অনলি অ্যাগেনস্ট ওপেনিং অফ ইরিভোকেবল লেটার্স অফ ক্রেডিট, মানে এলসি একদম মাস্ট খুলতে হবে, এবং সেটা বাতিলযোগ্য যাতে না হয়, আনলেস আদারওয়াইজ সার্টেন এক্সেপশনাল কেস ছাড়া অন্য ক্ষেত্রে। এটা হচ্ছে বেসিক ইম্পোর্ট পলিসি প্রসিডিওর। কি থাকবে, যে 1950 সালের আইনটা থাকবে, তারপরে যারা ইম্পোর্টার এক্সপোর্টার থাকে তারা এজেন্ট নিয়োগ করবে, এবং তাদের যে এলসি থাকে, যে এলসিটা কনফার্ম করতে হবে, এবং এটা ইরিভোকেবল মানে এটা প্রত্যাহারযোগ্য হবে না, এক্সেপশনাল কেস ছাড়া, যদি কোনো রকমের এক্সেপশনাল কেস। এখন এই জেনারেল কন্ডিশনস গুলি আমরা যদি দেখি, ওখানে কিন্তু এমনি জাস্ট একটা বর্ণনা দেওয়া আছে, এখানে জেনারেল কন্ডিশনস গুলি আছে। ট্রেড লাইসেন্স লাগবে, তারপরে ওই যে যেটা বললাম এসএস কোড লাগবে, তারপরে পিএসআই লাগবে, ইম্পোর্ট প্রাইস কম্পিটিটিভ হতে হবে। আমি অনেক বেশি দামে বিক্রি করতে চাইলে হবে, বিদেশিরা একবার ধরে এসে নিয়ে যাবে বাংলাদেশ থেকে, এরকম না, এটা কম্পিটিটিভ। এখানে এশিয়ার অন্যান্য দেশও হয়তো ইউরোপে বা আমেরিকা রপ্তানি করে, সুতরাং আমরা এই কম্পিটিটিভ প্রাইসটা আমাদের দেখতে হবে। এখানেও কম্পিটিটিভ প্রাইসের সাথে কিন্তু আসলে একটা বড় বিষয় আছে কোয়ালিটি ইস্যুটা, এবং ওই যে অন্যান্য নন ট্যারিফ ইস্যুগুলি। তারপরে হচ্ছে 5 কান্ট্রি অফ অরিজিন মাস্ট বি মেনশন, ওই যে যেটা বললাম, আমি আরএলজি বা এটাই আমরা রপ্তানি করি, এটা কোন দেশ থেকে আনলাম, কিভাবে আমরা প্রসেস করে ভ্যালু অ্যাড করে আমরা বিদেশে পাঠাচ্ছি। তারপরে নেম, অ্যাড্রেস অ্যান্ড
TIN must be mentioned in each import consignment. No import license is required. এটাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নো ইম্পোর্ট লাইসেন্স ইজ রিকোয়ার্ড, এটা যদি FTA জোনের মধ্যে হয়, অর্থাৎ ফ্রি ট্রেড এরিয়ার মধ্যে হয়, এটা আমরা পরে আসবো। তারপরে এলসি অবশ্যই থাকতে হবে। তারপরে হচ্ছে এলসি মাস্ট বি ওপেন বাই 150 days of issuing the LC form. LC ফর্ম ইস্যু থেকে 150 দিনের মধ্যে এটা খুলতে হবে। ইন্ডিভিজুয়াল, এটা বোধহয় এখন একটু বাড়াইছে সম্ভবত, আমি জানি না, আগে 150 দিন ছিল। তারপরে এখানে আরো কিছু এরকম কন্ডিশন আছে, আমি এগুলি আমার মনে হয় না দরকার আছে। জেনারেল ইম্পোর্ট ব্যান, হ্যাঁ, আমরা কোন কোন জিনিসগুলি আমাদের দেশে ইম্পোর্ট করতে পারবো না এটার একটা তালিকা এখানে দেওয়া আছে। তো এটা কখনো কখনো চেঞ্জ হয়। নর্মালি এগুলি এখন পর্যন্ত বলবৎ আছে, দুই একটা হয়তো খুব রেয়ারলি আমদানি বলতে এখানে ব্যক্তি পর্যায়ে কিন্তু একজন ব্যক্তি তার হাউস হোল্ডের ব্যবহারের জন্য আনতে পারবে, কিন্তু ইন এ লার্জ স্কেলে আমদানি করতে পারবে না, এই কথাগুলি এখানে বলে দেওয়া আছে। তারপরে হচ্ছে ইম্পোর্ট করার জন্য এলসি ওপেন করতে হইলে এবং অ্যাপ্লিকেশন করে যে সমস্ত প্রসিডিউর গুলি ফলো করতে হয় সেগুলি এখানে অ্যাপ্লিকেশন লাগবে, ওই যে ইন্ডিয়ানের ইনভয়েস লাগবে, রেজিস্ট্রেশন লাগবে, TIN লাগবে, তারপরে ইন্স্যুরেন্সের কভারেজ লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, মেম্বারশিপ অফ চেম্বার অফ কমার্স লাগবে, এই 7টা জিনিস, এই জিনিসগুলি। তারপরে ব্যাংকারকে কিছু ফর্মস আছে যেগুলি ব্যাংকারের কাছে বোর্ড অফকে দাখিল করতে হবে, এই জিনিসগুলি বলে দেওয়া আছে, এগুলি এলসি যা আছে এগুলি। তারপর হচ্ছে প্রিপারেশন অফ এলসি বাই ব্যাংকার, এটা খুব একটা আমাদের দরকার নাই, তারপর এটা দিয়ে রাখছি আপনাদের জানার জন্য। ফরওয়ার্ডিং ডকুমেন্টারি ক্রেডিট বাই অ্যাডভাইজিং অর কনফার্মিং ব্যাংক, এই যে গ্যারান্টির কথা, এইটা এই নিশ্চিত ফর্মটা ব্যবহার করা হয় এবং সেখানে একটা ব্যাংক স্টেটমেন্ট থাকে অ্যাকাউন্টিং স্টেটমেন্টের জন্য, এই দেখাইয়া সেই স্টেটমেন্টটা পাঠাইতে হয়। আর এরপর হলো এক্সপোর্ট রুলস। এতক্ষণ আমরা ইম্পোর্ট, প্রথম দিকে আমরা আলাপ করেছি ইম্পোর্ট এবং এক্সপোর্টের টেরিফ এবং নন টেরিফ ব্যারিয়ার নিয়ে, তারপরে আমরা ইম্পোর্ট প্রসিডিউর নিয়ে কথা বললাম। এখন এক্সপোর্টের জন্য আমাদের কি কি নিয়ম কানুন অনুসরণ করতে হবে। All products can be exported freely if it is not prohibited, and products for which the export is contingent to certain conditions. এখানে Annex 1 আমরা এখানে নিয়ে আসছি, যদিও 16টা আইটেম বলছে যে এই 16টা আইটেম আমরা বিদেশে রপ্তানি করতে পারবো না। একটা হলো জুট অ্যান্ড শেইন শিপস, অর্থাৎ এগুলির বীজ আমরা রপ্তানি করতে পারবো না। পেট্রোলিয়াম প্রোডাক্টস আমরা তো নিজেরা আমদানি করি, কিন্তু সেটা আমরা রপ্তানি করতে পারবো না। হুইট আমরা করতে পারবো না। এনি কাইন্ড অফ অ্যানিমেল আমরা কিন্তু সাহায্য করতে পারবো, কাউকে যদি মনে করি যে সাহায্য করার দরকার বিনা পয়সায়, আমরা যেমন ওই যে নেপালকে সাহায্য করেছি এরকম সাহায্য করতে পারবো। তারপর ফায়ার আর্মস, এই ধরনের, অর্থাৎ এখানে আর্কিওলজিক্যাল রিলিক্স, তারপরে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, হ্যাঁ, এরকম আমাদের 16টা আইটেম আমরা বলা হচ্ছে ব্যান করে দেওয়া হয়েছে, যেগুলি আমরা বিদেশে রপ্তানি করতে পারবো না। এগুলি এক্সপোর্ট ব্যারিয়ার্স। এক্সপোর্ট রুলস এর ক্ষেত্রে এগুলি আসলে জানার জন্য খুব বেশি যে এক্সপোর্ট রুলের এই সমস্ত কি কি আমদানি রপ্তানি করতে পারবো না সেটার বর্ণনা খুব কম আসে, অথবা হয়তো বলা হয় যে রপ্তানি করা যাবে না এরকম 10টি পণ্যের নাম উল্লেখ করুন, এরকম যদি কোনো সময় থাকে তাহলে একটু জেনে রাখা। এখন এইটাও ইম্পর্টেন্ট, ব্যারিয়ার্স গুলি কি কি আমাদের রপ্তানি খাতে, আসলে আমাদের ব্যবসায়ীদের জন্য কনস্ট্রেন্টস বা প্রতিবন্ধকতা ব্যারিয়ার্স গুলি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে আমাদের খেয়াল রাখতে হবে। এখানে বলা হচ্ছে আমাদের আসলে ডাইভার্সিফিকেশন খুব বড়, আমাদের অর্থাৎ মার্কেট খুব সীমিত, আমরা বড় মার্কেটের মধ্যে ঢুকতে পারি না, আমাদের মার্কেট ছোট, আমাদের আইটেমের সংখ্যাও কম,
তারপরে হচ্ছে আমাদের কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসরণ করতে পারি নাই। কারণ হলো আমরা জানি যে ইন্টারন্যাশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড কমিটি আইএসও 9000, আইএসও 14000, এই যে সার্টিফিকেশন গুলি, এগুলি কিন্তু এখন পর্যন্ত আমাদের অনেকেরই অর্জন করা সম্ভব হয় না সার্ভিস সেক্টরে একদম। এবং আইএসও 48,000 আসছে এখন এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স ইস্যু। এই জিনিসগুলি ওরা দেখে। যাই হোক, এগুলি আমরা আলাপ করেছি যে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যারিয়ার গুলি, এখানে রেড টেপের কথা আছে, সোশ্যাল কমপ্লায়েন্স বিষয়টা আছে। সোশ্যাল কমপ্লায়েন্স হলো যে ওয়ার্কার এনভায়রনমেন্ট, লেবার রাইটস, এইসব বিষয়গুলি আসছে। লেক অফ প্রফেশনাল স্কিল অ্যান্ড হাই স্কিল, এখানে স্কিল ওয়ার্কার না থাকলে জিনিস ভালো তৈরি করবে না। ডিফেক্টিভ জিনিস কিন্তু কোনো না কোনো ভাবে দেখা যাবে পুরো শার্টটাই ভালো, কিন্তু একটা বোতাম লাগাইছে, সেই বোতামটা দেখা যাচ্ছে কলারের ওখানে লাগাইতে গেলে ওখানে কাপড় হয়ে যায়, ভাঁজ করে যায়। তো এই জন্যই স্কিলের কথাটা আসছে। তারপরে পলিটিক্যাল স্টেবিলিটিতে এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ওরা দেখে যে পলিটিক্যালি যদি ইনস্টেবল থাকে তাহলে ওই দেশ থেকে মাল আনাটাও তাদের জন্য বিপদ। এইগুলি এখানেও কিছু ব্যারিয়ারের কথা বলা আছে। পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, হাই কম্পিটিটিভনেস, হাই লিড টাইম, পুয়ার ফ্যাসিলিটিস, পুয়ার নেগোসিয়েবল স্কিলস, পুয়ার ট্রেড ফ্যাসিলিটেশন মেজার্স। আমরা নেগোসিয়েশনে খুব একটা রোল প্লে করতে পারি না। নেগোসিয়েশনটা কিন্তু সরকারের পক্ষেও কিন্তু করতে হয়, আবার বেসরকারি চেম্বার্স গুলিও দায়িত্ব আছে, যেমন বিদেশি মেলা টেলা করা, তারপরে বিদেশি ভাইয়াদেরকে আকৃষ্ট করা, তাদের কাছে ইনফরমেশন সেল করা, তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, তাদের কি ধরনের পণ্য করা হয়, তারা নিয়ে ব্যবহার করে, কিভাবে তারা সেটাকে পছন্দ করে, এই সমস্ত জিনিস। তো এবং অবশ্যই রিসেশনটাও একটা ফ্যাক্টরে থাকে। যেমন বর্তমানে একটা রিসেশন চলছে প্যান্ডেমিক কারণে, কোভিড প্যান্ডেমিক কারণে গ্লোবাল রিসেশন একটা বড় ফ্যাক্টর। এখানে লিস্ট অফ কন্ডিশনাল এক্সপোর্ট প্রোডাক্টস, এটা আমাদের অত দরকার নাই। এখন ইনসেন্টিভ আমরা কি দিচ্ছি? ফাইন্যান্সিং export credit is made in 2 ways. আমরা বলছি যে এক্সপোর্ট ফাইন্যান্সিং অ্যারেঞ্জমেন্ট ইন বাংলাদেশ, আমরা এক্সপোর্টের ক্ষেত্রে আমরা ইনসেন্টিভ দেই, আমরা ক্রেডিট দেই, আমরা এলসি খোলার ক্ষেত্রে আমরা কিছু সুযোগ সুবিধা দেই। এই জিনিসগুলি এখানে বলে দেওয়া আছে, আমি অত ডিটেলসে যাব না কারণ সময় আমাদের কম। পেমেন্ট অফ ইম্পোর্ট বিলস, এগুলি আপনারা পড়লেই বুঝতে পারবেন যে বিভিন্ন রকমের অ্যাকাউন্ট মেনটেন করা হয় এবং এক্সপানশনের জন্য আমরা কি উদ্যোগ নিতে পারি, অর্থাৎ লিমিটেশনস গুলি আমরা ওভারকাম করে আমরা এখানে ঘুরে ফিরে আবার আসছে ওই কথাগুলি যে আমাদের এই যে এক্সপোর্ট ফাইন্যান্সিং এর কি সমস্যা, কিছু কিছু সমস্যা আছে, এখানে কয়েকটা সমস্যার কথা বলা আছে। তো এখন বলা হচ্ছে যে এই ব্যারিয়ার গুলি আমাদেরকে দূর করতে হবে। এই ব্যারিয়ার গুলি যদি দূর করতে হয় তাহলে আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং আমার ব্যুরোক্রেসিকে সহজীকরণ করতে হবে, আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। অর্থাৎ ইনডাইরেক্টলি এই সমস্যাগুলিকে আপনারা ওইভাবে দেখবেন যে আমাদের এগুলি ডেভেলপ করতে হবে, স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে হবে, তারপরে ইনফরমেশন যাতে অন্যরা সহজভাবে পেতে পারে। ওয়েবসাইট বা আমার ওয়েব পেজ থাকবে, সেখান থেকে পণ্যের বিস্তারিত তথ্য থাকবে এবং ইভেন আমরা এখন তো দেখতে পাই যে অনলাইন সবগুলিতে পণ্যের ছবিও দিয়ে দেওয়া হয় এবং এটা বিবরণও দেওয়া হয়, এটা সুবিধা অসুবিধাগুলি দিয়ে দেওয়া হয়। এই জিনিসগুলো থাকতে হবে। এখন এক্সপোর্টের জন্য কিছু ইনসেন্টিভ স্পেসিফিক দেওয়া হয়। এখানে কয়েকটা পণ্যের নাম দেওয়া আছে, যেমন টেক্সটাইল, যেটা আমরা R&D সেক্টর কথা বলছি, জুট গুডস কথা বলছি, তারপরে ফ্রেশ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স কথা বলছি, লেদার গুডস কথা বলছি, জামদানি শাড়ি, এগুলিকে এডিশনাল আইটেম গুলির ক্ষেত্রে কিছু ইনসেন্টিভ দেওয়া হয়। আর এমনি নর্মালি ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ মধ্যে রিস্ট্রাকচারিং অফ এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি স্কিম ECGS, যেটা এটা আমরা রিস্ট্রাকচারিং করেছি, এটা আমরা সহজীকরণ করেছি, এটা আরো সহজীকরণ করলে সুবিধা হবে। টাকা অন্য দেশের সাথে যদি আমরা অন্য দেশের কারেন্সি কনভার্টিবিলিটি করি
সেটা যাতে সহজ করা যায় সেই ব্যবস্থা নিতে হবে। তারপরে ইউটিলাইজেশন অফ ফরেন এক্সচেঞ্জ বাই এক্সপোর্টার, এক্সপোর্টাররা বিদেশ থেকে যে ফরেন এক্সচেঞ্জটা আনে এটা কি বিদেশে কানাডা বেগম পাড়ায় নিয়ে যায় নাকি বাংলাদেশে আনে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। কারণ হলো যে আমরা ব্যালেন্স অফ পেমেন্টের এখানে একটা ব্যাপার আছে, যদি আমরা ঠিক মতো আমরা ইউটিলাইজ না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই এক্সপোর্টের কোনো মূল্য থাকবে না। এক্সপোর্ট প্রমোশন ফান্ড তৈরি করতে হবে, এইটা অবশ্য সরকারের আছে, তারপরে এটা ইনসাফিসিয়েন্ট। কারণ হলো এক্সপোর্টাররা অনেক সময় যখন এই রিসেশন চলে তখন কিন্তু এই ফান্ডের দরকার হয়, কারণ তাদের তখন সঙ্গতি থাকে না, ব্যাংক লোন নিয়ে ইন্টারেস্ট দিয়ে বা ওয়ার্কার বেতন দিয়ে তারা ওই প্রতিষ্ঠান চালাতে পারে না। তখন ওই এই ধরনের ক্ষেত্রে এক্সপোর্টটাকে চালু রাখার জন্য অনেক সময় এই তহবিল থেকে টাকাটা দেওয়া হয়। এক্সটেনশন অফ টাইম, তারপরে এক্সপোর্ট ফাইন্যান্সিং, এটা হলো ঋণের মাধ্যমে, ফাইন্যান্সিংটা ঋণের মাধ্যমে। যেমন ওই যে ক্যাশ ইনসেন্টিভ আরএনজি সেক্টর, তাদের কথা হলো যে আমাদেরকে টাকা দাও, আমরা কর্মচারীর বেতন টাইমলি দিতে হলে, আমরা টাইমলি শিপমেন্ট করতে হলে, বিদেশে পাঠাইতে হলে, ফরেন কারেন্সি পাইতে হলে আমাদের যেহেতু নগদ লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়ে আছে, সুতরাং আমাদেরকে তোমরা টাকা দাও, সরকার টাকা দাও, আমরা তোমাদেরকে এই কম সুদে যদি আমাদেরকে দাও আমরা তোমাদের এই টাকা পরিশোধ করে দেবো এবং বিদেশে রপ্তানি করে ফরেন কারেন্সি এনে দিব, দেশের এমপ্লয়মেন্ট বাড়া। এই তারপরে ইন্স্যুরেন্স রিবেট প্রিমিয়াম, এইটা তো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিছুটা সুবিধা ছাড় দেওয়ার, ইনসেন্টিভ ফর এক্সপোর্ট, নন ট্রেডিশনাল ইন্ডাস্ট্রিয়াল, এইটা যাতে বাড়ানো যায়, যে নন ট্রেডিশনাল আইটেম আরো সংযুক্ত করা। হ্যাঁ, এই জিনিস, এই ফিসক্যাল ইনসেন্টিভ গুলি কি কি থাকে এখানে, এখানে বলা আছে ডিউটি আছে, এখানে খুব কিছু না। আর জেনারেল ইনসেন্টিভের কথা বলা আছে, রিসার্চ ডেভেলপমেন্ট আছে এখানে, তারপরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাথে নেগোসিয়েশন করার ব্যাপার আছে, ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। তারপরে হলো আমরা কোন কোন সেক্টরকে হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছি এক্সপোর্টের ক্ষেত্রে, এখানে মোটামুটি 8টা সেক্টরকে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছি এখন। নন এটা কিন্তু আরএমজির বাহিরে, আরএমজির বাহিরে আমরা যে হাইয়েস্ট প্রায়োরিটি সেক্টরকে আমরা ঠিক করেছি এখানে আরএমজি ছাড়া। তারপরে হচ্ছে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে আমাদের ট্রেডিশনাল এবং প্রায়োরিটি সেক্টরের যে আইটেমস গুলি আছে সেগুলি এখানে বলা আছে যে কোন কোন জায়গায় আমাদের ডাইভার্সিফিকেশনের সুযোগটা আছে। হ্যাঁ, কেইন ফার্নিচার, টয়েস, জুয়েলারি, ডায়মন্ড, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, অ্যানিমেশন ফিল্ম, এইসব। স্পেশাল সেক্টর ফর এক্সপোর্ট ডেভেলপমেন্ট, এই সেক্টর গুলিকে আসলে সেক্টরের কথা বলা হচ্ছে এখানে। ট্রেডিশনাল আইটেমের বাইরে কিন্তু কিছু সেক্টর আছে যে সেক্টর গুলিকে আমাদেরকে নার্সিং করলে আমরা এক্সপোর্টকে ভবিষ্যতে আরো উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো। স্ট্র্যাটেজির কথা বলা, আর আমাদের এই শীটটা কি এটা দেই নাই, আমি দিয়ে দেব। হ্যাঁ, আমি এটা দিয়ে দেব, এটা দেই নাই। থ্যাংক ইউ স্যার, এটা দিয়ে দেব, এটা পরীক্ষার প্রশ্ন থাকে। এক্সপোর্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, এগুলি ওই যে নেগেটিভ কথাগুলি বললাম সেগুলির কথা। এবার আমরা একটু ইন্টারন্যাশনাল সিনারিও দেখতে চাই যে আসলে ইন্টারন্যাশনাল বিজনেস গুলি কিভাবে চলছে। এখানে E7 বলে একটা কথা আছে, ইমার্জিং 7 কান্ট্রিজ। ইমার্জিং 7 কান্ট্রিজ এর মধ্যে আছে ইন্ডিয়া, ব্রাজিল, মেক্সিকো, রাশিয়া, ইন্দোনেশিয়া, টার্কি। এই 7টা দেশ আছে। এই 7টা দেশ কি, অর্থাৎ এখানে একটা বলা হচ্ছে 7টা দেশ আসলে G7 এবং E7 এই দুইটার মধ্যে একটা কম্পিটিশন চলছে। বলা হচ্ছে যে E7 গ্রোয়িং ভেরি ফাস্টার এবং তাদের ইকোনমির সাইজটাও বাড়তেছে G7 এর তুলনায়। হ্যাঁ, এখন G7 কোন কোন কান্ট্রি গুলি, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং ইউনাইটেড কিংডম আর ইউনাইটেড স্টেটস। এই দেশগুলি হচ্ছে G7, গ্রুপ 7, G7 আর E7 ইমার্জিং কান্ট্রিজ, আর হলো আরেকটা হলো G7 গ্রুপ 7। এই দুইটা দেশের মধ্যে আমরা যদি কম্পেয়ার করি যে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট এবং প্রাইসের ক্ষেত্রে আমাদের G7 এবং E7 এর মধ্যে এটা হচ্ছে এই যে নীলটা হচ্ছে G7 এর কন্ডিশন কিন্তু একটা সময় খুব ভালো অবস্থানে ছিল,
একটা সময় খুব ভালো অবস্থা, তারপরে আবার ডাউনফলের দিকে যায়, তারপরে তারা স্লোলি আবার আপ ডাউন করতে 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 এখন উঠতেছে তাদের অবস্থা। কিন্তু E7 গ্রোয়িং ভেরি ফাস্ট। এই এই জায়গাটায় কিন্তু 2008 সালে ওই যে মন্দা ভাব ছিল 2008 থেকে 9 পর্যন্ত, যদিও বলা হয় বাংলাদেশ খুব ভালো করেছে, এই মন্দা ভাবের কারণে কিন্তু দুটো দেশই কিন্তু এই অবস্থা খারাপ ছিল, তারপরে আবার রিকভারি স্টেজে চলে গেছে। আর এখানে আসিয়ান কান্ট্রির কথা বলা হচ্ছে। আসিয়ান কান্ট্রি আমরা E7 এবং G7 এর বাইরে এই কথাগুলি আমি কেন বলছি, এরা আসলে ডোমিনেট করে, এরা এই যে ওয়ার্ল্ড বিজনেস ইম্পোর্ট এক্সপোর্ট এগুলিকে ডোমিনেট করে, এগুলি আমাদের একটু জানা থাকলে ভালো। এখানে অনেকগুলি দেশ আছে আসিয়ানের মধ্যে, এরা একটা জোট। আসিয়ান হলো এখানে মোটামুটি 3, 2, 5, 3, 8, 2, 10টা কান্ট্রি এখানে একসাথে আছে। এখানে ফিলিপাইন্স, লাওস, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই, তারপরে ইন্দোনেশিয়া আছে, কম্বোডিয়া আছে, সিঙ্গাপুর আছে, থাইল্যান্ড আছে, মায়ানমার আছে। আমরা কিন্তু আসিয়ানের মধ্যে নাই। হ্যাঁ, যদিও আসিয়ানের সাথে আমাদের ইনডাইরেক্ট লিঙ্কেজ আছে। আর এটা হচ্ছে G8 কান্ট্রি। G8 কান্ট্রিজটা হলো এটা G7 এবং E7 এর বাইরেও কিন্তু আরেকটা জোট তৈরি করছে। এই দেশগুলি কিন্তু G7ও আছে, আবার কিছু কিছু G8ও আছে। যেমন ইতালির কথা বলছি, এরা কিন্তু ফ্রান্সের কথা বলছি, রাশিয়া E7ও আছে, আবার G7ও আছে। এই জোটগুলি কিন্তু তৈরি হয়েছে এই যে বাণিজ্যিক সুবিধাগুলি নেওয়ার জন্য, যে টেরিফ নন টেরিফ ব্যারিয়ার্স, তারপরে তারা যে আমদানি রপ্তানির জন্য তারা যে কৌশল অবলম্বন করে, যে সমস্ত দেশ থেকে নেয় এই সমস্ত সুবিধাগুলি বা তাদের নিজেদের ইকোনমি বা ট্রানজেকশন বাড়ানোর জন্য। এখন এই যে বলা হচ্ছে E7 হচ্ছে পটেনশিয়াল সুপার পাওয়ার, এটা বলছি 2020 সালে। আসলে এখন কোভিড এর কারণে এদের অবস্থাও খারাপ। এই যে চায়না, তারপরে ইন্ডিয়া, আমরা যেটা বলছি ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রাজিল, ইউনাইটেড স্টেটস, এদের অবস্থা কিন্তু খুব খারাপ। E7 এবং G7 এর মধ্যে একটা কম্পারিজন এখানে দেখানো হচ্ছে যে আসলে কোন জায়গায় তারা ভালো করছে, ইমপ্রুভ করতেছে। এখানে G7 এর চেয়ে E7 এর ইমপ্রুভমেন্টটা বেশি। G7 হলো 33%, E7 44%, মানে তারা এদেরকে অ্যাক্সিড করতে পারতেছে। এইটার একটা কম্পারিজন এখানে দেখানো, যে তারা খারাপ জিনিসগুলি আস্তে আস্তে কমায় ভালোর দিকে যাচ্ছে, অর্থাৎ মার্কেট ডমিনেন্সটা তারা তৈরি করছে এবং ইকোনমিক বেনিফিট গুলি তাদের ফেভারে নিচ্ছে, তারা বিভিন্ন দেশে ইন করছে। এখানে ইকোনমিক পাওয়ার শিফট হয়ে যাবে যদি E7 এবং G7 এর মধ্যে যে প্রতিযোগিতা চলছে 2015 সাল এবং 2025 সাল, এটা একটা কম্পারিজন দেখানো হয়েছে যে এটা 2015 সালে হলে 33% আর 2025 সালে 50% E7 এখানে ক্যাপচার করার সম্ভাবনা আছে। এখানে বর্তমানে 75 আছে, সেটা 2030 সালে 80% চলে যেতে পারে, যে গ্লোবাল মিডল ক্লাস উইল বি ইন ডেভেলপিং রিজিয়ন। তো এই সমস্ত বিষয়গুলি এখানে আসছে। এখানে বলছে 95 সালে E7 এর যে কন্ডিশন ছিল G7 এর অর্ধেক ছিল। 2015 সালে আইসা E7 G7 এর একদম সমান হয়ে গেল। এখন বলা হচ্ছে যে 25 বছর পরে আপনার 2040 সালে যে E7 G7 কে ক্রস করবে, ডাবল হয়ে যাবে। অর্থাৎ এই যে ইমার্জিং কান্ট্রিজ গুলির কথা বললাম, এখানে E7 এবং G7 এর নাম আছে, চায়না, ইন্ডিয়া। আপনারা নিশ্চয়ই জানেন যে চায়না ইতিমধ্যেই বিশাল অবস্থা তৈরি করছে, ইন্ডিয়াও প্রগ্রেস করছে, যদিও কোভিড এর কারণে। ইন্দোনেশিয়াও আগাচ্ছে, ব্রাজিল আগাচ্ছে, রাশিয়া আগাচ্ছে, মেক্সিকো আগাচ্ছে, তার্কিও আগাচ্ছে। তো এই শিফট গুলি হচ্ছে এখানে, এইগুলি আমাদের অত দরকার নাই। তবে চায়না ইজ দ্য গ্রেট মানে ইন দ্য গ্রেট পজিশন উইথ রেসপেক্ট টু দ্য ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি। তারা অনেক বড় বড় জায়গায় কিন্তু হাত দিয়েছে এবং এই সমস্ত জায়গাগুলিতে তাদের পণ্য এবং এই সমস্ত বার্গেনিং এর ক্ষেত্রে এই সমস্ত দেশগুলির সাথে তারা আগেই আছে, জাস্ট এটা দেখানো যায়। তারপরে হলো এখানে একটা সবচেয়ে যেটা পপুলিস্ট অ্যান্ড অটোক্রেটস, এটা আমি সেদিন বলেছিলাম ইকোনমিক ফ্রিডম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটার সাথে পলিটিক্যাল ফ্রিডমের একটা সম্পর্ক আছে। এখানে এই যে হলুদ জায়গাগুলি দিয়ে দেখানো হচ্ছে, সবুজটা হচ্ছে এখানে মোটামুটি ফ্রি, সবুজ জায়গাগুলি যেখানে এখানে পলিটিক্যাল
পার্টিসিপেশন বা ডেমোক্রেসি এখানে মোটামুটি ভালো আছে। যদিও ইন্ডিয়া এখন ভালো আছে কিনা বিতর্কিত প্রশ্ন। আর যেটা সবুজ ইয়েলো, এটা হচ্ছে যে আংশিক ভাবে এরা ভালো আছে। এই আংশিকের মধ্যে কিন্তু এইটা কিন্তু আমার স্টাডি না, এটা কিন্তু একেবারে ওয়ার্ল্ড স্টাডি থেকেই কিন্তু আসছে। তো এখানে বাংলাদেশ কিন্তু হলুদ তালিকায় আছে, অর্থাৎ এটা আংশিক ভাবে আমরা কিন্তু গ্লোবাল ডেমোক্রেসি বা আমাদের ডুয়াল থ্রেট টু গ্লোবাল ডেমোক্রেসি অটোক্রেসির মধ্যে আমরা কিছুটা হলো আমাদের আছে। আর হলো কিছু কিছু জায়গা আছে একদম টোটালি নাই, সেটাও আছে। আর হলো ইমার্জিং মার্কেট, এই যে ইমার্জিং মার্কেটের কথা আমরা যেটা বলেছি কিছুক্ষণ আগে, এটা তো E7 এর মধ্যেই বেশিরভাগ এরা ভবিষ্যতে ভালো করবে। তো এর মধ্যে বাংলাদেশকে আমরা বলছি ইমার্জিং মার্কেট, কিন্তু বাংলাদেশ ইমার্জিং মার্কেট না। বাংলাদেশ ইমার্জিং মার্কেট না, বাংলাদেশ এক্সপোর্টের ক্ষেত্রে ইমার্জিং কান্ট্রি হিসেবে এখন পর্যন্ত আসতে পারে নাই। আমরা স্বল্পোন্নত দেশ থেকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছি, এরকম একটা কথা বলা হচ্ছে। কিন্তু এই কোভিড এর কারণে বা আমাদের দিনের বোঝার কারণে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, এটা হয়তো 21 সালের যে প্রজেকশন ছিল, সেই 21 সালের প্রজেকশন হয়তো আমরা রিচ করতে পারবো না। আমরা 30 সালে কোথায় গিয়ে দাঁড়াবো বা 41 সালে কোথায় গিয়ে দাঁড়াবো তখন দেখা যাবে। এখানে যদিও আমাদের প্রজেকশনে বলা হচ্ছে যে ওয়ার্ল্ডে 2030 সালে আমরা বাংলাদেশ 23তম ইকোনমি, না সরি 30 সালে চলে যাব আমরা 31তম ইকোনমি। ঠিক আছে, এখন 23 সালে চলে যাব আমরা, এখন আছি 31তম 2016-তে। আর 2016 থেকে আমরা বলা হচ্ছে 2030-এ আমাদের অবস্থান হতে পারে 31 থেকে 28, অর্থাৎ আমরা 3 ধাপ উপরে যেতে পারবো। আর যদি আমাদের যে বর্তমান যে পারচেজিং পাওয়ার, যেটা আমরা জিডিপি র্যাঙ্কিং করা হচ্ছে, জিডিপি প্রজেক্টের জিডিপি র্যাঙ্কিং আর পিপিপি পারচেজিং পাওয়ার প্যারিটি, এটা অনুযায়ী যদি যায় তাহলে 2041 সালের আগে তো আমরা হয়তো আরো ভালো করব এবং 28 থেকে আমরা 23-এ যেতে পারবো। এটা 50 সালের কথা বলা হচ্ছে। এটা কিন্তু আমি বারবারই বলছি, এটা ওয়ার্ল্ড ইকোনমিক স্টাডি রিপোর্ট, আমার রিপোর্ট না। এই প্রজেক্টের জিডিপি র্যাঙ্কিং এটাই এখানে বলা হচ্ছে। ঘুরে ফিরে বাংলাদেশ 31, তারপরে 23, এইভাবে আমরা 2050 সালে 23তম পজিশনে যেতে পারবো বলে ধারণা করছি। মানে আমরা যে খুব ধনী দেশে রূপান্তরিত হয়ে যাবো 2000 আগামী, ততদিন হয়তো আমি বেঁচে থাকবো না, আপনারা অনেকে হয়তো বেঁচে থাকবেন, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুন। 50 সালটা পর্যন্ত স্যার এখানে ভিয়েতনামের পজিশন 2016-তে স্যার 32। ভিয়েতনাম কিন্তু এর পরে 20-এ চলে যাচ্ছে। 16 সালে হ্যাঁ, বাট স্যার আমাদের এখন তো স্যার অনেক চেঞ্জিং স্যার। হ্যাঁ, এখনই ওরা অনেক দূর চলে গেছে। তো আপনার এখানে দেখেন পাকিস্তানের অবস্থাও বলা হচ্ছে যে ওটা চলে যাবে 16-তে, যদিও পাকিস্তানের অবস্থা এখন খারাপ। এখন 24-এ আছে জিডিপি র্যাঙ্কিং। এখন এগুলি আমাদের আর দরকার নাই। জিডিপির কারণে দেশের পৃথিবীর যে বিভাজন হায়ার এবং লোয়ার, এটা বলা হচ্ছে আসলে, এটা পলিটিক্যালি বলা হয় যে পৃথিবী আসলে কয়েকটা 7টা কিংডমে ভাগ হয়ে যাবে আলটিমেটলি। কারণ হলো বাণিজ্যিক কারণে একটা কলোনিয়াল পজিশন তৈরি হবে এবং কলোনিয়াল পজিশনের কারণে কতগুলি ছোট ছোট দেশ ওই গ্রুপের মধ্যে ঢুকে যাবে। ঢুকে গেলে সেটা কিন্তু একটা কলোনি হয়ে যাবে। এবং যেমন বাংলাদেশকে এখন ইন্ডিয়াও টানছে, আমেরিকাও টানছে, আবার ওই যে চায়নাও টানছে। সুতরাং আমরা কোন দিকে যাবো আমি জানি না, কোন কলোনিয়ালিজমের মধ্যে পড়বো। এইটা হয়তো একটা বলা হচ্ছে যে পৃথিবী তখন আসলে 7টা মেজর কলোনিতে, বা আমি সেই ম্যাপটা এখানে আনি নাই, কিভাবে রূপান্তরিত হবে সেটার কথাও বলা হয়েছে যে ইকোনমিক ইন্টিগ্রেশনের কারণে।
তো এখানে জিডিপিটাও বলা হচ্ছে জিডিপির মাত্র এই যে গ্রে কালার এটুকু ছাড়া আর বাকিগুলি কিন্তু কয়টা দেশের মধ্যে বিভক্ত, খুব কম সংখ্যক। এখানে 6, 3, 9, 10টা দেশ কিন্তু প্রায় আমরা যদি ধরে নিই 80% জিডিপি কিন্তু তাদের হাতে, আর বাকি 20% কিন্তু এই যে বাকি আর 300-400 দেশ আছে তাদের হাতে। মানে হলো আমরা যদি ধরে নেই মানে ওয়ার্ল্ডের 80% সম্পদ কিন্তু 1% লোকের কাছে, আর বাকি 20% হচ্ছে 99% লোকের কাছে। এখানে মেইন সোর্স অফ ইম্পোর্টস, আচ্ছা এটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন কোথা থেকে বেশি জিনিস নেয়, কোথা থেকে কম জিনিস নেয়। চায়না, রাশিয়া, জাপান, কোরিয়া এবং ইন্ডিয়া এই সমস্ত জায়গা থেকে আসলে ওরা নেয়। এবং কি কি জিনিস নেয়? ফুড অ্যান্ড অ্যানিমাল, মেশিনারি, ভেহিকলস, কেমিক্যালস, ম্যানুফ্যাকচার গুডস অ্যান্ড আর্টিকেলস, এনার্জি প্রোডাক্ট। এরা কি পরিমাণে কোথা থেকে নেয়, কত পার্সেন্টেজে নেয়, এটা কিন্তু ক্যালকুলেশন। পৃথিবী আসলে যারা এগুলো নিয়ে কাজ করে, হ্যাঁ, এই সমস্ত অ্যানালাইসিস, তারা কিন্তু এগুলি বহু আগে, আমরা হিসাব করি আর না করি আমাদের দেশে পরিসংখ্যান কি বলে না বলে, ওরা কিন্তু ওদের দেশের 100 বছর পরে কি হবে বা 50 বছর পরে কি হবে সব হিসাব কিন্তু ওরা বাইর করে করে কাজ করতে। এটা আমাদের আজকের লাস্ট স্লাইড। আমি 5টা মিনিট একটু সময় নিচ্ছি ওদের হওয়ার জন্য। স্যার এই ফ্ল্যাটটা খুব ইন্টারেস্টিং, চায়না ইউনাইটেড স্টেটস কে ছাড়া যাবে স্যার। এটা বোঝার জন্য, দেখার জন্য দিয়ে রাখলাম যে কত দ্রুত কে বুঝতে পারে। খুব ইন্টারেস্টিং স্যার। স্যার এই ক্ষেত্রে স্যার আমরা বাংলাদেশ আমরা কোথায়? আমরা যে সার্ক নিয়েছিলাম ওই সার্ক নিয়েই পড়ে আছি স্যার। শোনেন, আমাদের আসলে খুব আত্মতুষ্টির কোনো কারণ নাই। জি স্যার। কারণ হলো আমাদের আমরা বলেছিলাম কি গ্রামকে শহরে রূপান্তরিত করা হবে, অর্থাৎ শহরের সুযোগ সুবিধাগুলি দেওয়া হবে। হ্যাঁ, গ্রাম হবে শহর, হ্যাঁ, শহরের সুযোগ সুবিধাগুলি দেওয়া হবে এবং এটা এগুলি যত সহজভাবে রাজনৈতিক ভাষায় বলা যায়, কিন্তু বাস্তবে বাস্তবায়ন করতে হলে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট দরকার হয়। হ্যাঁ, রাস্তাঘাট তৈরি করলে তো হবে না, এগুলো তো মেনটেনেন্স লাগে, তাই না? রাস্তা তৈরি করলেন, ঠিক আছে, প্রথম 6 মাস 1 বছর খুব সুন্দর গাড়ি চলাচল করতে, আরে কি সুন্দর, কিন্তু যদি এই ছাল বাকুল উঠা শুরু করে দেয় এরপরে লক্ষ লক্ষ মার্কা রাস্তা হয়ে যায়, তখন কি অবস্থাটা হয়? হ্যাঁ, গ্রামে কিন্তু একটা সময় ছিল যে পানি প্রবাহ, মিষ্টি পানির প্রবাহটা অনেক বেশি ছিল, রাস্তাঘাটের মাঝে কালভার্ট গুলি এমন ভাবে তৈরি করা হচ্ছে। এখন কিন্তু যার যেখান দিয়া পছন্দ সেখান দিয়াই কিন্তু এই রাস্তা বাদাই করে পানির জটিলতা সৃষ্টি করেছে। একদম রাইট স্যার, একদম রাইট স্যার। তারপরে মাছের চাষের নামে বিশাল বিশাল প্রজেক্ট বানাইয়া দেখা গেল যে ওখানে পানি আটকায় রাখছে, ওই চাষের জমি পাশেই কিন্তু সে আরেকটা খামার করছে, পাশের জমিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। ওখানে কিন্তু ধানও হয় না, সবজিও হয় না, কৃষি হয় না, কারণ ওখানে গাছপালা আছে, অথবা ওখান থেকে টিকেট ডাউন হয়ে পানিতে অন্যভাবে টক্সিক ওয়াটার, এটা সেটা নানান রকম সমস্যা, একদম রাইট। কিন্তু কৃষি জমি নষ্ট হচ্ছে। সো দ্য চেঞ্জ ইজ নট এ ভেরি, এটাকে বলবো যে টেরিফিক সামথিং, অথবা আলাদা আশ্চর্য না, সাস্টেইনেবল না স্যার, সাস্টেইনেবল গ্রোথটা খুব কম দেখা যাচ্ছে স্যার। সাস্টেইনেবল গ্রোথ না, সাস্টেইনেবল গ্রোথ হতে হলে অনেক কিছু এখানে বিবেচনা আনতে হবে, অবকাঠামো করা লাগবে স্যার। হ্যাঁ, সেটা লাগবে। এটা হলো যে সকল মতের পথের জনগণের সমর্থন লাগবে। শুধুমাত্র আমি আমার মত করে চিন্তা করে আমার লোকবল দিয়ে আমি সবকিছু করে ফেলতে পারবো এরকম না, সবাই কিন্তু পার্টিসিপেশন লাগবে। একদম রাইট স্যার। এখানে এই 30 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হারের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে উন্নত দেশগুলিতে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার আস্তে আস্তে, জিডিপি, আমি জনসংখ্যার কথা বলছি, জিডিপি আমরা এখানে দেখতেছি জাপান কিন্তু এখন বেশি আছে, যত বছর গড়াবে তত কিন্তু এটা বাড়বে, কিন্তু তার মধ্যে
আহ, আহ, লক্ষণীয় বিষয় হচ্ছে যে কিছু কিছু দেশ, ইন্ডিয়া মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, উপরে উঠে আসতেছে। জি স্যার, একটা কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম চায়না স্যার। চায়না কিন্তু সেকেন্ড পজিশনে চলে আসতেছে, দেখছেন? জি স্যার, জি স্যার। ব্রাজিলের পজিশনটা তো আরো ভালো চেঞ্জ হওয়ার কথা। ব্রাজিলের পজিশনটা চেঞ্জ হওয়ার কথা, বাট তারা যেটা প্রজেকশন করছে এখন, এটা ব্রাজিল কিন্তু এখন যেখানে আছে সেখানে চায়না ছিল, চায়না কিন্তু চলে যাচ্ছে অনেক উপরে। চায়না এবং জাপান জায়গায় কিন্তু ইন্ডিয়া চলে যাচ্ছে। স্যার একটা প্রশ্ন করার ছিল স্যার। হুম। স্যার এই যে ধরেন যে স্যার আমাদের জিডিপি, স্যার ধরেন স্যার আমরা জিডিপি মেজার করার যে একটা পদ্ধতি আছে, আমরা প্রতি বছর দেখা যাচ্ছে যে জিডিপি আমরা বাড়তেছে, হ্যাঁ, তো স্যার আমাদের জিডিপি যে মেজারমেন্টটা আছে স্যার, এটা কি আপনার কাছ থেকে প্রপার মনে হচ্ছে, নাকি শুধু এটা শুধু আমাদের জাস্ট শো অফ ছাড়া কিছুই না? না, অ্যাকচুয়াল গ্রোথটা হচ্ছে কিনা স্যার? এটার একটা টেকনিক্যাল ক্যালকুলেশন আছে। টেকনিক্যাল ক্যালকুলেশন বলতে এখানে কতগুলি আমরা সাধারণভাবে তো আমাদের অত ভিতরে যাওয়ার সুযোগ থাকে না, আর আমরা অতটা বুঝিও না। এখন আমাদেরকে যদি ওয়ার্ল্ড ব্যাংক ক্যালকুলেশন করে তাহলে একরকম ফিগার বলে, এডিবি যদি ক্যালকুলেশন করে আরেক রকম ফিগার বলে, আবারও যে আমরা নিজেরা করলে আরেকটা রকম বাইর করতে না সিপিডি যদি করি তাহলে একরকম হয়, আর আমাদের দেশের যদি পরিকল্পনা মন্ত্রী বা পরিকল্পনা মন্ত্রণালয় করে তাহলে আরেক রকম হয়। এখন প্রশ্ন উঠতে পারে যে স্যার কেউ কইতেছে 7.5, কেউ কইতেছে 8, কেউ কইতেছে 6.5-এর বেশি হবে না, কেউ বলতেছে রিয়াল জিডিপি তার চেয়ে আরো কম হবে, সরকার যেটা দেখাচ্ছে সেটা আরো অনেক কম হবে। এখন এখানে হ্যাঁ, জিডিপি ক্যালকুলেশনের বিষয়টা হলো, এটা তো আসলে কোন দেশের পণ্য সেবা কর্ম যেই পরিমাণ উৎপাদিত হয় এটার সমস্ত। এখন এটা মার্কেট প্রাইসও হতে পারে, আর আবার এটা হলো যে কস্ট প্রাইসও হতে পারে। আমরা যেটা বলেছি যে গ্রস ন্যাশনাল ইনকাম আমরা কস্ট প্রাইস নির্ধারণ করি, আর মার্কেট প্রাইস নির্ধারণ করি আমরা জিডিপিটাকে। এখন এই জিডিপিটা যখন মার্কেট প্রাইসে ফাইনাল গুডস আমরা ক্যালকুলেশন করি, এই জায়গাটায় আসলে যেই অ্যাকাউন্টিং সিস্টেম, কোন দেশের যদি অ্যাকাউন্টিং সিস্টেম সঠিক না হয়, ইনফর্মাল সেক্টর যদি বড় হয় ফর্মাল সেক্টরের চেয়ে, তাহলে তো সেখানে অ্যাকাউন্টিং সিস্টেম ট্রুলি রিফ্লেক্ট করবে না। আমি যদি আমার প্রতিষ্ঠানের হিসাব রাখতে পারি তাহলে আমি বলতে পারবো যে আমার লাভের মাত্রাটা সঠিক কিনা। যদি আমি সঠিক হিসাব না রাখতে পারি তাহলে কি আমি বলতে পারবো দিস ইজ মাই রিয়াল প্রফিট? বলতে পারবো না স্যার। হ্যাঁ, এখন ইনফর্মাল সেক্টর আমাদের দেশে এখনো বেশি, আন্ডারগ্রাউন্ড ইকোনমি অনেক বেশি। এই যে ঢাকা শহরে বাড়িঘর আছে, ঢাকা শহরে যে এতগুলি এই সিটি কর্পোরেশনের বাড়ি আছে, সবাই কি ট্যাক্স দেয় ঠিক মতো? নো স্যার, নো স্যার, দেয় হোল্ডিং ট্যাক্স? সবাই বাড়িঘর কিভাবে করছে, মার্কেট কিভাবে করছে, এগুলির কি কোনো সঠিক তথ্য অ্যাকাউন্টস আছে? নাই স্যার। তাহলে আপনি এখন চিন্তা করে দেখেন, এই শুধু একটা সেক্টরকে যদি আপনি জিডিপি ক্যালকুলেশন করেন, শুধু একটা সেক্টর, তাহলে আপনি বুঝবেন যে ঠিক আছে, এটা তো ফর্মাল সেক্টরের মতো, এটা তো ইনফর্মাল সেক্টর না। যে এটা হ্যাঁ, এটা আমি বালিশের নিচে আমি টাকার বান্ডেল লুকিয়ে রাখবো, বা স্বর্ণ কিনে রাখবো, অথবা ডলার লুকিয়ে রাখবো, কিন্তু এইটা তো আপনি ভিজিবল জিনিস, এখান থেকেও তো আপনি সঠিক জিনিস বের করতে পারছেন, কারণ এই তথ্যগুলি মানুষ সঠিকভাবে দিচ্ছে না। একটা বাড়িতে অনেক নন প্রোডাক্টিভ সাইড আছে যেগুলা ঢুকতেছে না স্যার। সেটাই। এখন এই যে অনেক সময় গ্রামে ব্যবসা বাণিজ্য করতেছে, এখন গ্রামে গেলে দেখবেন যে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা বাড়ি, প্রত্যেক বাড়ির সামনে একটা দুইটা করে দোকান আছে, তারা কিন্তু তাদের কোনো হিসাব নিকাশ নাই। অর্থাৎ সে 20-30,000, 40,000, 50,000 টাকার পুঁজি লইয়া কয়েকটা ওই চিপসের প্যাকেট ঝুলিয়ে রাখে, আর চা বানায় আর বিক্রি করে, আর এই যে মানে কষা দশা ময়দা গম টপ দিয়া এগুলি আটা বানায়, এগুলি দিয়ে পাউরুটি বানায়, এগুলি বিক্রি করতেছে, চলতেছে। কিন্তু সেখানেও তো একটা ইকোনমি আছে, এবং সেখানে যেই টাকাটা ওখান থেকে ফ্লাই করতেছে, গ্রাম থেকে শহরে চলে আসতেছে, হ্যাঁ, সেটারও কিন্তু কোনো হিসাব নাই। এই যে গ্রামে দেখবেন যে বিদেশ থেকে টাকা আসছে, বাজার করতে চলে আসছে ঢাকায়,
অথবা বিদেশ থেকে টাকা আসছে, ছেলেদের পড়াশোনা করাইতেছে শহরে রাখা, তার মানে হলো অর্থাৎ গ্রামে কিছু টাকা নেই। অর্থনীতিতে প্রচুর পরিমাণ আনট্রেসেবল মানি আছে স্যার। হ্যাঁ, আমার পিএইচডির বিষয়টা ছিল ওই রকমই। আমি জি স্যার। পিএইচডি করেছি আমার লোকাল রিসোর্সেস মোবিলাইজেশন। ওখানে আমি Right. দেখাইছি যে কিভাবে মানি ফ্লাই করতেছে, মানে গ্রাম থেকে শহরে চলে আসতেছে, যার কারণে গ্রামের মানুষের পরিবর্তন হচ্ছে, কিন্তু সেই পরিবর্তনের ফলে গ্রামেই কিন্তু সেই সম্পদটা থাকছে না, সেই সম্পদটা কিন্তু চলে আসতেছে শহরে। শহরে আইসা এটা ফর্মালের চেয়ে ইনফর্মালের ভিতরে ঢুকে যাচ্ছে। একদম রাইট স্যার। খারাপ জিনিসটা হলো যে ওখানে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, ঠিক মতো ব্যাংক ট্যাঙ্ক হইয়া টাকাটা গেছে গ্রামে, গ্রামে যাইয়া আউল ফাউল খরচ টরচ হইয়া এটা শহরে চলে আসছে। শহরে আইসা এটা সরকারের ব্যাংকে ট্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে ঢুকছে, ওখান থেকে লোন টোন দিছে, লোন নিয়া এটা ডিফল্টার হয়ে গেছে, অথবা ওই যে হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ এরকম মানে, অথবা টেন্ডার করে ওই যে কি জানি ধরা খাইলো যে বেটা দেখে ইয়া কি স্বামী দেখে স্বামী নাকি জানি, হ্যাঁ এই হাজার হাজার কোটি টাকা। তুমি চিন্তা করো কেসিনিতে এই টাকাগুলি কোত্থেকে ঢুকছে, এগুলি তো কোথা থেকে আসছে, এগুলি তো তোমার আমার থেকে বেতন থেকে যায়নি, এগুলি তো এই যে গ্রাম থেকে আসলে বিভিন্ন ভাবে সরাই ছিটে থাকা সেভিংস গুলি কিন্তু গ্রামের ব্যাংক গুলি থেকে ওখান থেকে এই বাই করে এখানে চলে আসে। তো সো দ্যাট আমি ইউনিয়নের জিডিপি বের করেছি, উপজেলার জিডিপি বের করেছি, ডিস্ট্রিক্টের জিডিপি বের করেছি, এবং তোমরা যদি এগুলি মানে দেখো যে কি পরিমাণ ডিসপ্যারিটি হচ্ছে, মানে কি পরিমাণ এটার বিচ্যুতি হচ্ছে, এটা যে কি পরিমাণ যে মানে ফ্লাকচুয়েট করতেছে, মানে এটা অভাবনীয়। যদি ওই পরিমাণ জিডিপি ওই জায়গার মধ্যেই যদি এটা ডিস্ট্রিবিউশন হয়, রিডিস্ট্রিবিউশন হয়, তাহলে কিন্তু ওই জায়গার মানুষের কিন্তু জীবন মান কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। তো এই জায়গাটাই কিন্তু হচ্ছে সুশাসনের প্রশ্ন চলে আসে, গভর্নেন্স ইস্যু চলে আসছে, মানুষের সমর্থনের বিষয়, সুশাসনের কথা এখানে চলে আসতেছে স্যার। হ্যাঁ আসবে আসবে। এখানে সুশাসনের ব্যাপার আছে। ইকোনমিক গভর্নেন্স তো তোমার খালি টাকা দেশের ভিতরে আসলেই হবে না, টাকাটা তো খরচের ক্ষেত্রে তোমার মানে সঠিক জায়গায় খরচ করতে হবে। তুমি তোমার বাচ্চাকে গ্রামে রাখা যদি তোমার বাড়িতে রাখা পড়াও, ভালো স্কুল করো, শিক্ষক ভালো নিয়োগ করো, স্কুলের কাঠামো ঠিক করো, তাহলে তাকে কিন্তু আর শহরে পাঠানোর দরকার হয় না। শহরে মাও চলে আসে, ছেলেও চলে আসে, পরে বাপ আসলেও বাড়িতে একটা সংসার, শহরে একটা সংসার, মানে এই এটা তো ডিসেন্ট্রালাইজেশনের অভাবে স্যার এটার একটা মূল প্রবণতা থাকে স্যার। এই জায়গাটায় এই সমস্ত কারণে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আমার কথা হচ্ছে যে আমরা আজকে যে স্লাইডটা নিয়ে আলোচনা করলাম, এটা আসলে ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড। ইন্টারন্যাশনাল ট্রেড এর পরে আমি এর আগে পরে যারা জয়েন করেছে, আমি আরেকটা জিনিস আমি বলেছিলাম যে লেসন নোটের একটা কাগজ আমি দিয়ে দিব, এটা আপনারা করবেন। আপনার স্লাইডটা অনেক এনজয় করছি স্যার। না, আমরা আরো সামনের দিকে আরো বেশ কিছু জিনিস আমরা করব, যেমন এখানেও আমরা এই যে এফটিএ পরীক্ষা কিন্তু থাকে, রিজিওনাল ইন্টিগ্রেশন, আমরা রিজিওনাল ট্রেড এন্ড ট্রেড ব্লকস নিয়ে কথা বলবো নেক্সট ক্লাস। হ্যাঁ, এটাও পরীক্ষা থাকে, রিজিওনাল ট্রেড আসলে দরকার আছে কিনা, বা উনি থাকলে এটা কিভাবে থাকা উচিত, যে ট্রেড ব্লকস গুলি আমাদের জন্য মঙ্গলজনক কিনা, এবং কিভাবে ট্রেড ব্লকস গুলি কাজ করে, এইসব বিষয়গুলি, এবং ফ্রি ট্রেড এরিয়া বলতে কি বোঝায়, ফ্রি ট্রেড এরিয়াতে আমাদের সুবিধা কি অসুবিধা কি, এটার মোটিভেশনটা কি, এইসব বিষয়গুলি নিয়ে আমরা নেক্সট WTO এর কথাও আসবে এখানে। ট্রেড এরিয়া রুলস অফ অরিজিন, রিজিওনালি আমাদের সাউথ এশিয়ার কান্ট্রিগুলির মধ্যে যে আমরা চায়না সহ মাঝে মাঝে নানান রকমের সিম্পোজিয়াম করি, যে করি, এইসব জিনিসগুলিও আমাদের আলোচনা আসবে। তো এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকে যে দুইটা জিনিস সেটা আমি এখন করে দিচ্ছি, কি বলে, মেইলে দিয়ে দিব। হ্যাঁ।